This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রধানমন্ত্রী হওয়ার 11 বছর পর আরএসএস সদর দপ্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরসংঘচালক মোহন ভাগবত, সংঘের প্রাক্তন সাধারণ সম্পাদক ভাইয়াজি যোশীর সঙ্গে এক ফ্রেমে বন্দী হলেন, অর্থাৎ 3 মাথা কাছাকাছি। তারপর থেকেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। কঠিন সমস্যার মীমাংসা হলো কি? জেপি নাড্ডা কাকে জায়গা ছাড়তে চলেছেন? তার জায়গায় পরবর্তী মুখ কি? মোদীর নাগপুর যাওয়ার পর থেকেই এই সমস্ত প্রশ্নই ভেসে বেড়াচ্ছে। ভারতের কোনো মঞ্চে সচরাচর এই দৃশ্য দেখা যায় না, বিশ্বমঞ্চেও বিরল। নাগপুরের সংঘ ঘনিষ্ঠ চক্ষু প্রতিষ্ঠানের অত্যাধুনিক হাসপাতালের শিলান্যাসে যা দেখা গেল। সাদা পাঞ্জাবি পায়জামা পরে প্রথমে মঞ্চে এলেন সংঘ প্রধান মোহন ভাগবত। তাঁকে অনুসরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের সমাজ ব্যবস্থার সঙ্গে ছায়ার মতো মিশে রয়েছে আরএসএস। নিঃশব্দে চলে কল্পনাতীত কর্মকাণ্ড। সংঘপ্রধান হিসেব দিলেন দেশে 1.5 লক্ষের বেশি সেবা পরিষেবা কর্মসূচি চালাচ্ছে সংঘ। তার বলার কিছুক্ষণ পরে প্রধানমন্ত্রী বললেন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দেশের বিচারধারার বটবৃক্ষ। 1.5 लाख के ऊपर समाज के लिए काम चलते हैं स्वयंसेवकों के, इसी प्रेरणा से चले। जो विचार भी 100 साल पहले बोला गया वो महान वटवृक्ष के रूप में आज दुनिया के सामने है। 50 বছর বয়সে নির্বাচনী রাজনীতিতে এসেছেন। তার আগে সংঘ প্রচারকই ছিলেন মোদী। সংগঠনের শিরা উপশিরা তাঁর চেনা। সংঘের শৃঙ্খলায় তিনি শিক্ষিত, তাই বাড়তি বলারও কিছু নেই। কিন্তু কৌতূহল জাগিয়ে সংঘপ্রধান বললেন, প্রধানমন্ত্রী কি বলেন তা শুনতে তিনি উৎসুক। आपके और माननीय प्रधानमंत्री जी के बीच ज्यादा खड़ा न रहते हुए, क्योंकि उनको सुनने की आज मुझे भी उत्सुकता है, मैं मेरे शब्द को विराम देता। আর 5টা সভায় যা করেন নাগপুরেও তার ব্যতিক্রম হলো না। নিজের সরকারের গত 11 বছরের কাজের হিসেব পেশ করলেন প্রধানমন্ত্রী। কিন্তু এটাই কি শুনতে চেয়েছিলেন সংঘপ্রধান? প্রকাশ্য কর্মসূচির ফাঁকে একান্তে 2 মাথার কি কোনো কথাই হয়নি? উত্তর মিলবে না। তবে প্রশ্ন রয়েছে। প্রশ্নটা হলো, বিজেপির সর্বভারতীয় সভাপতি এবার কে? জেপি নাড্ডা 2019 সাল থেকে দায়িত্ব সামলাচ্ছেন। রাজ্যসভার দলনেতা ও কেন্দ্রীয় মন্ত্রিত্বের অতিরিক্ত দায়িত্ব কাঁধে চেপেছে, যা বিজেপির এক ব্যক্তি এক পদ দর্শনের পরিপন্থী। নাড্ডার উত্তরসূরি বাছাই নিয়ে মোদী ভাগবতের কি কোনো কথাই হয়নি? 10 এপ্রিল দিল্লিতে বিজেপির মেগা বৈঠক। বিজেপি শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী আমন্ত্রিত। সব রাজ্য সভাপতি ও পদাধিকারীরা। 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় বিজেপি। বিজেপির সংবিধান অনুযায়ী যে কয়টি রাজ্যে দলের সংগঠন রয়েছে তার অন্তত অর্ধেক সংখ্যক রাজ্যে সাংগঠনিক নির্বাচন হয়ে যেতে হয়। তারপর নির্বাচনী পদাধিকারীরা সর্বভারতীয় সভাপতি নির্বাচন করেন। সূত্রের খবর, সেই প্রক্রিয়া অনেকটা এগিয়ে গিয়েছে। তবে সর্বভারতীয় পদে যেই বসুক, সেই নামে সংঘের অলিখিত অনুমোদন আবশ্যিক। বিজেপির বর্তমান পরিস্থিতি মাথায় রাখলে নতুন সভাপতিকে প্রধানমন্ত্রী মোদীরও আশীর্বাদ ধন্য হতে হবে। নাগপুরে তেমন কোনো নাম চূড়ান্ত হলো কি? মোদী ভাগবতকে এক মঞ্চে দেখার পর রাজনৈতিক মহলের আগ্রহ আরও বেড়ে গিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, সঙ্গের সঙ্গে কি সংবিধান প্রণেতাকেও জুড়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? আজ একদিকে তিনি যেমন আরএসএসের প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেগড়েওয়ারের স্মৃতি মন্দিরে গিয়ে তাকে শ্রদ্ধা জানিয়েছেন, ঠিক তার আগে তিনি পৌঁছে যান সংবিধান প্রণেতা B.R. আম্বেদকরের দীক্ষাভূমিতে, যেখানে শেষ জীবনে আম্বেদকর বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। কোথাও গিয়ে কি আরএসএস হিন্দুত্বের পরিধি বাড়াতে চাইছে, নাকি আম্বেদকরকে দিয়ে কংগ্রেসকে বেধার ইটটা অন্তত পেতে রাখলেন নরেন্দ্র মোদী? উঠছে প্রশ্ন। সংসদ হোক বা সড়ক, শপথ হোক বা সংঘাত, গত 1 বছর ধরে সংবিধানকেই ঢাল তরোয়াল করেছেন রাহুল গান্ধী। আর কৌশল জাত গণনার দাবি, এবং সেই সূত্রে আম্বেদকরকে আঁকড়ে ধরে বিজেপিকে সাভারকার অনুগামী বলে লাগাতার আক্রমণ। मैं गारंटी लिख के कह रहा हूं, प्रधानमंत्री जी ने इस किताब को पढ़ा तक नहीं।
নাগপুরে বিরোধীদের সেই অস্ত্রই কি অকেজো করে দিতে চাইলেন প্রধানমন্ত্রী? সংবিধান প্রণেতা ডক্টর আম্বেদকর এবং সংঘ প্রতিষ্ঠাতা কেশব বলিরাম হেগড়েওয়ারকে একই বন্ধনীতে নিয়ে এলেন। নাগপুরে প্রথমে গেলেন দীক্ষাভূমিতে। সেখানেই বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিলেন দলিত হৃদয় সম্রাট আম্বেদকর। আম্বেদকরের বৌদ্ধ হয়ে যাওয়ার ঘটনায় ব্রাহ্মণ্যবাদকে নিশানা করেন সংঘ বিরোধীরা। মোদি আম্বেদকরের চিতাভস্যে শ্রদ্ধা জানিয়ে ঐক্যবদ্ধ হিন্দু সমাজের বার্তা দিলেন কি, যেই বার্তা লোকসভা নির্বাচনের পর মোদি ও যোগী নিয়মিতভাবে দিয়ে চলেছেন। একই সঙ্গে বৌদ্ধ সংস্কৃতিকেও বৃহত্তর হিন্দুত্বের আওতায় নিয়ে এলেন। কয়েকদিন আগেই 14 এপ্রিল আম্বেদকর জয়ন্তীতে জাতীয় ছুটি ঘোষণা করেছে কেন্দ্র। पंतप्रधान मोदी जी यहाँ आए, दूसरी बार आए। यह नागपुर की जो जगह है ये पूरे भारत में नहीं विश्व में प्रचलित है, क्योंकि यहाँ पे दो अलग अलग विचारों की भूमि यहाँ पे है, संघ भूमि, दीक्षा भूमि। अलग अलग विचार, लेकिन अपना विचार बढ़ते हुए दूसरे विचारों का भी आदर होना चाहिए, ये संदेश पंतप्रधान मोदी जी ने दिया। डॉक्टर अम्बेडकरेर दीक्षाभूमि থেকে ডক্টর হেগড়েওয়ারের স্মৃতিভূমি। চৈত্রের শুক্লা প্রতিপদ হিন্দু পঞ্জিকা অনুযায়ী বছরের প্রথম দিন, একই সঙ্গে সংঘ প্রতিষ্ঠাতার জন্মতিথি। ডক্টর হেগড়েওয়ারকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। ভিজিটার্স বুকে লিখলেন, এই পুণ্যভূমিতে ভারতীয় সংস্কৃতি, জাতীয়তাবাদ ও সংঘ সংরক্ষিত। তারপর প্রকাশ্য বক্তব্যে আম্বেদকর ও হেগড়েওয়ারকে একই নিঃশ্বাসে উচ্চারণ করলেন। आज इस अवसर पर मुझे स्मृति मंदिर जाकर पूज्य डॉक्टर साहब और पूज्य गुरुजी को श्रद्धांजलि अर्पित करने का सौभाग्य मिला। अगले ही महीने संविधान निर्माता बाबा साहब आम्बेडकर जी की जयंती भी है। आज मैंने दीक्षा भूमि पर बाबा साहब को नमन किया है, उनका आशीर्वाद लिया है। নাগপুরে প্রধানমন্ত্রীর শেষ কর্মসূচি ছিল সোলার ডিফেন্স ও অ্যারোস্পেস ফ্যাসিলিটি পরিদর্শন, যেখানে তৈরি হচ্ছে ভারতের ঘাতক ড্রোন নাগাস্ত্র 3। সেই অস্ত্র কারখানা ভ্রমণের আগেই কি রাহুল গান্ধীর হাত থেকে তার রাজনৈতিক অস্ত্রটি ছিনিয়ে নেওয়ার কৌশল করলেন বিজেপির প্রধান যোদ্ধা। সংবিধান প্রণেতাকেই যদি সংঘ নিজের দিকে টেনে নেয়, শুধু সংবিধান নিয়ে কত লড়বেন রাহুল গান্ধী? নাগপুর ছাড়ার আগে মোদির ট্রেডমার্ক রোড শো কি বিজয় মিছিল? শুধু দুটি স্মৃতিসৌধের শ্রদ্ধা জানিয়ে যে রাজনৈতিক যুদ্ধ জিতে নিয়েছেন মোদি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। মোদির নাগপুর সফর, তাতে বাংলার রাজনৈতিক মানচিত্রে কোনো বদল আসবে কি? দেখুন, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, সেখানে হারা ম্যাচ জিতিয়েছে সংঘ। বাংলায় প্রচারকদের পা পড়বে কি? জল্পনা জোরালো। এক মঞ্চে সংঘ প্রধান ও প্রধানমন্ত্রী, ক্রিয়া নাগপুরে, প্রতিক্রিয়া বাংলায়। এবং কি সংঘের যে নিজস্ব নেটওয়ার্ক সারা দেশে আছে, বিশ্বে, তার যে ফিডব্যাক, সেটাও দরকার হতে পারে ওনার। প্রধানমন্ত্রী থেকে শুরু করে যারা স্তম্ভ, তারা ওই শিক্ষায় শিক্ষিত। মানুষের চোখের আড়ালে এরা নাথুরাম গডসেকে শ্রদ্ধা জানায়, মানুষের চোখের আড়ালে আরএসএস অফিসে নাথুরাম গডসের পুজো করা হয়। বহু মানুষ সংঘের কাছে গিয়েছেন, সেখানে মহাত্মা গান্ধীও আছেন, প্রণব মুখার্জিও আছেন, শ্রীমতী গান্ধীও আছেন। এখন নরেন্দ্র মোদীর কাছে বিজেপি অফিসটা হয়তো বাপের বাড়ি, আরএসএস অফিসটা শ্বশুর বাড়ি, বা হয়তো আরএসএস অফিসটা বাপের বাড়ি, বিজেপি অফিস শ্বশুর বাড়ি। সুতরাং এটা বাপের বাড়ি শ্বশুর বাড়ির মধ্যে যাতায়াত। তার জন্য আরএসএস একটা শেখ দিয়েছে, শিক্ষা দিয়েছে। বেড়াল চাপে পড়লে বেড়ালও গাছে ওঠে, একটা প্রবাদ আছে, আমি বলেছি। ভাব সম্প্রসারণ করা আমার কাজ নয়। লোকসভা নির্বাচনে আসন কমে গিয়েছিল, তারপর হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে জিতে চমকে দিয়েছে বিজেপি। গৈরিক শিবির সূত্রে খবর, প্রতি রাজ্যেই হাজার হাজার সভা করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সংঘ কি হারা ম্যাচ জিতিয়ে দিতে পারে? পশ্চিমবঙ্গেও তো বিজেপি জিততে পারেনি, এখানে সংঘ সাহায্য করছে না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কোনো রাজনৈতিক সংগঠন নয়। সংঘ সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ করে না, তবে সংঘের কর্মসূচিতে কি রাজনীতি প্রভাবিত হয় না? ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে এসেছিলেন শেরসং চালক মোহন ভাগবত। 10 দিনের মতো ছিলেন, বেশ কয়েকটি সাংগঠনিক বৈঠক করেন, বর্ধমানে সভাও করেন। কোথাও কোনো রাজনৈতিক বার্তা ছিল না, কিন্তু এই রাজ্যে সংঘের কর্মতৎপরতা হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠতে চলেছে।
2026-এ এ রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই সময়কালেই আরএসএস তাদের শতবর্ষ উদযাপন নানা কর্মসূচি হাতে নিচ্ছে। উত্তরবঙ্গ জুড়েও গ্রামে গ্রামে পৌঁছে চলবে হিন্দু সম্মেলন। উত্তরবঙ্গে গ্রামে গ্রামে হিন্দু সম্মেলন করা হবে, বাড়ি বাড়ি হবে গৃহ সম্পর্ক অভিযান। পুরনো প্রচারকদের সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলায় জেলায় বিজয়া দশমী কর্মসূচি পালন করার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কোনো রাজনৈতিক কারণের জন্য কিংবা ভোটের জন্য কাজ করি না। এবার ভোটের সময় কি কর্মসূচি আসবে সেটা এখন ঠিক হয়নি। আমরা ভোটের জন্য কোনো কর্মসূচি নির্মাণ করি না। যাতে সকলের মধ্যে আমার একটা দায়িত্ব যে আমাকে ভোট দিতে হবে, এই ভাবনাটা জাগানো উচিত। হিন্দুদের মধ্যে এটা একটু কম আছে। ভারতীয় জনতা পার্টি তার যে পলিটিক্যাল এজেন্ডা, সেই পলিটিক্যাল এজেন্ডাতেও হিন্দু এবং হিন্দুত্বের সংকটের কথা রয়েছে। হিন্দু মুসলিম এসব বুঝি না, আমরা মানুষ বুঝি। সেখানে জাতি ধর্ম ভাষা সবাইকে মিলে আমরা সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমরা মানুষ। সেই লক্ষ্যেই আমরা কাজ করব, সেই লক্ষ্যেই তৃণমূল কংগ্রেস কাজ করে। কিন্তু উত্তরবঙ্গে তো মাত্র কয়েকটা আসন। বাংলায় পালাবদল করাতে হলে দক্ষিণবঙ্গে তৃণমূলের অনেকগুলি দুর্গে ধস নামাতে হবে। দক্ষিণবঙ্গে প্রচারকরা কি পথে নামবেন? দক্ষিণবঙ্গে কি হবে সংঘের কৌশল? উত্তর জানতে আগ্রহী রাজনৈতিক মহল। প্রসেনজিৎ চৌধুরী রিপোর্ট, TV9 বাংলা। গত কয়েকদিন ধরেই সংবাদ শিরোনামে মালদার মোথাবাড়ি। সেই মোথাবাড়ি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়তে হলো বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে। ব্যারিকেড ভেঙে তিনি এগোনোর চেষ্টা করতেই ব্যাপক উত্তেজনা। প্রতিবাদে আগামী 11ই এপ্রিল ডিএম অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছে বিজেপি। সুকান্ত মজুমদারকে কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। পুলিশ যেভাবে তৃণমূল কংগ্রেসের দলদাসের মতো আচরণ করছে, আমার যা মনে হচ্ছে আগামী দিনে জনগণ এই পুলিশকে আগা পাস্তা সংঘাতের আবহটা ছিল, আশঙ্কাটা সত্যিই হল। বিজেপির মোথাবাড়ি অভিযান ঘিরে ধুমধুমার। গোষ্ঠী সংঘর্ষে গত কয়েকদিন ধরেই অশান্ত মোথাবাড়ি। আক্রান্তদের পাশে থাকার বার্তা দিয়ে রবিবার পরিস্থিতি দেখতে যাচ্ছিলেন রাজ্য বিজেপি সভাপতি। 163 ধারা জারির যুক্তিতে প্রায় 10 কিলোমিটার দূরেই তাকে আটকে দেয় পুলিশ। ব্যারিকেডের সাদুল্লাপুর এলাকা কার্যত হয়ে উঠেছিল বাঁশের বেলা। বিজেপি নেতাকর্মীরা লোহার ব্যারিকেড ভেঙে ফেললেও পুলিশের তৈরি বাঁশের ব্যারিকেডে আটকে যায়। এরপর সেখানে অবস্থানে বসে পড়েন সুকান্ত মজুমদার, খগেন মুর্মুরা। স্টেট হাইওয়ে ঘুরে বাসের কেল্লা তৈরি করেছে। এই পুলিশ তিতুমিরের বাহিনীতে পরিণত হয়েছে, যে তিতুমির হিন্দুদের খুন করত। আমি পুলিশকে বললাম যে আমি একা যাব, থানায় গিয়ে যারা আক্রান্ত তাদেরকে আপনারা নিয়ে আসবেন, আমি তাদের সাথে কথা বলবো। কিন্তু তবুও এই জিহাদি পুলিশ আমাকে অ্যালাউ করলো না থানায় যেতে। 37 করেছিল, তো 163 আছে, ওই অজুহাতেই করেছেন। কিন্তু বিজেপির সর্বস্তরের সাংসদ বিধায়ক নেতারা আমরা হিন্দুদের কাছে দায়বদ্ধ। ব্যারিকেডে বাধা। এরপর রাজ্য সড়কের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে গেরুয়া শিবির। সদুল্লাপুরে সেই আগুন এই মুহূর্তে রাস্তার মধ্যে জ্বলছে, পেছনে রয়েছে ব্যারিকেড এবং যেখানে এই রাস্তায় আগুন জ্বলছে তার বাঁ দিকে কাছে রয়েছে সদুল্লাপুর পুলিশ ক্যাম্প। মোথাবাড়ির অশান্তির দায় চাপিয়ে পাল্টা গেরুয়া শিবিরকে বিঁধেছেন মোথাবাড়ির বিধায়ক ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। তখন মোথাবাড়িতে শান্তি ফিরে এসছে, আজকে কেন আগুন লাগানোর জন্য সুকান্ত মজুমদার আজকে মাঠে এসছেন, মোথাবাড়ির মাটিতে আসছেন কেন? 3 দিন কোথায় ছিলেন? কেন মোথাবাড়ির মাটিতে শান্তির বার্তা দিলেন না? উনাদের আইডিওলজি হচ্ছে রাম নবমী পর্যন্ত তারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তারা তাদের মাটির শক্ত করার চেষ্টা করছেন। পুলিশ বিজেপি সংঘাত চড়ছে, সামনেই রামনবমী। হিন্দুত্বের পালে হাওয়া তুলতে আটঘাট বাজছে গেরুয়া শিবির। মোথাবাড়ি যাওয়ার পথে বাধা পেয়ে রামনবমী নিয়ে সুর আরো চড়িয়েছেন রাজ্য বিজেপি সভাপতি। যেভাবে আপনাদের রামনবমী প্রতিবার হয়, এবারও সেইভাবে রামনবমী করবেন। কোন বাপের বাটা আটকাতে পারে আমি সেটা দেখব। আগামী 11 তারিখ মালদা ডিএম অফিস ঘেরাও অভিযান বিজেপি করবে। 1000 হিন্দু বিজেপি কার্যকর্তা সেদিন ডিএম অফিসের ঘেরাও করবে। কেউ যদি উস্কানি দিতে যায় বলে প্রশাসন মনে করে, আটকে দিয়েছে, ঠিক করেছে। কোনো প্রতিনিধি দল উত্তরপ্রদেশ বা আসামে যাচ্ছিল, তখন যখন বাধা দেওয়া হচ্ছিল তখন মনে ছিল না। বিভাজনের রাজনীতি, বিজেপিরও তাতে আগ্রহ আছে, তৃণমূলেরও তাতে আগ্রহ আছে। তৃণমূলের নেতারা সেখানে থাকবেন, কিন্তু বিজেপির নেতারা সেখানে আসতে পারবেন না। বিভাজনের রাজনীতি।
একদিকে মোথাবাড়ির অশান্তির আঁচ, অন্যদিকে রামনবমী ঘিরে উত্তাপ। হুঁশিয়ারির পাল্টা চ্যালেঞ্জ, রাজনীতির গনগনে আঁচে ফুটছে মালদা। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ওপার বাংলা মানে বাংলাদেশে বারবার হিন্দু নির্যাতনের বিরুদ্ধে তিনি গর্জে উঠেছিলেন। এবার হিন্দু স্বার্থ রক্ষায় ভোটের কথা বলছেন কার্তিক মহারাজ। শুধু তাই নয়, তিনি 26-এ বদলের কথাও শোনা যাচ্ছে। তিনি বলছেন যে দল হিন্দুদের হয়ে বলবে তিনি সেই দলকে সমর্থন করবেন। তাহলে এক্ষেত্রে একটা প্রশ্ন উঠে আসছে, তাহলে কি তিনি আসন্ন নির্বাচনে একটু ঘুরিয়ে বিজেপিকে ভোট দেওয়ার কথাই বলছেন? কার্তিক মহারাজ এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। লোকসভা ভোটের সময় থেকেই কার্তিক মহারাজ শাসক শিবিরের নিশানায়। শুধু তৃণমূল সুপ্রিমো নয়, দলের মেজো সেজো নেতাদের আক্রমণেও বারবার বিদ্ধ হয়েছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। এবার তাঁর গলায় বাংলায় বদলের ডাক। নিঃসন্দেহে পরিবর্তন এইটা মানুষ মেনে নেবে। মানুষ আজকে বাংলার যা পরিস্থিতি হচ্ছে, কি অবস্থায় আজকে হচ্ছে, স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, আজকে চিন্তা করবেন না বাংলার মাথা যাতে উঁচু হয় আর নত না হয়, তার জন্য সমগ্র বাংলার বাঙালিকে চিন্তা ভাবনা করতে অনুরোধ করছি। কার্তিক মহারাজ বঙ্গ রাজনীতিতে বেশ চর্চিত একটা নাম। পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ। 26-এর ভোট যুদ্ধের আগে এবার তাঁর গলায় এপার বাংলায় হিন্দুদের স্বার্থ রক্ষার কথা। যে দল হিন্দু ধর্মের কথা বলবে, যে দল হিন্দু ধর্মের রক্ষার কথা বলবে, যে দল আমাদের সংস্কৃতির কথা বলবে, সেই দলেরকে আমরা ভোট দিতে বলবো। আজকে আমি বাঙালিকে বলবো আমার ধর্মের উপর আক্রমণ এসছে, আমি বলবো এবারে বাংলার মানুষ চিন্তা ভাবনা করবেন কি করবেন। মহারাজ হিন্দু বাঙালি, উদ্বাস্তু বাঙালি, হিন্দি ভাষাভাষী বাঙালির মনের কথা বলেছেন। ওদিকে চিন্ময় প্রভুরা জেলে বন্দী, এদিকে কার্তিক মহারাজরা আওয়াজ তুলেছেন যে পশ্চিমবঙ্গকে যদি পশ্চিম বাংলাদেশ হইতে বাঁচাতে হয়, তৃণমূলের হাত হইতে বাঁচাতে হয়, তাহলে পরিবর্তন এবং বদল ছাড়া উপায় নেই। আর রাগঢাক নয়, তবে কি আবার সরাসরি বিজেপিকে ভোট দেওয়ার জন্য সওয়াল করলেন কার্তিক মহারাজ? বাংলায় পরিবর্তনের ডাক দেওয়া সন্ন্যাসীর দিকে একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে শাসক শিবির থেকে। উনি কবে না পরিবর্তিত হয়ে গিয়ে উন্নয়নে সামিল হয়ে মমতাদিকে প্রণাম করতে চলে যান। আপনি সরাসরি ওই সাধুর বেশ পরিত্যাগ করে ওপেন আপনি ভারতীয় জনতা পার্টির পদাধিকারিতে নেমে যান। এই সব কার্তিক মহারাজ কোথাকার কে? কোনো পশ্চিমবাংলার সাধারণ হিন্দু এদেরকে ঠেকা দিয়ে বসে নেই যে আমি কাকে ভোট দেবো, আপনি ঠিক করে দিন, আমি তাকে ভোট দেবো। সুতরাং এনার যদি কোনো রাজনৈতিক অ্যাম্বিশন থেকে থাকে, এনারা সেই রাজনীতি করতে পারেন। ধর্মযুদ্ধের আঁচে এখন ফুটছে বঙ্গ রাজনীতি। তার মধ্যেই পরিচিত সন্ন্যাসীর মুখে হিন্দুত্বের সওয়াল। 26-এর মহারণে তাকে বিজেপির প্রচারের পালে হওয়া। রূপক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। বছর ঘুরলেই বিধানসভা ভোট। সংখ্যালঘু ভোট নিয়ে বিজেপির অন্দরেই ভিন্ন সুর। একদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, তারা বলছেন সংখ্যালঘু ভোট নিয়ে তাদের মাথা ব্যথাই নেই, সংখ্যালঘু ভোট প্রয়োজন নেই। তখনই ভিন্ন সুর অগ্নিমিত্রা পালের গলায়। তিনি বলছেন সরকার করতে হলে সংখ্যালঘু ভোটও প্রয়োজন। আর এইসব দেখে শুনে কি বলছে রাজ্যের শাসক দল? পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় পরিষ্কার। মুসলিম ভোট বাদ দিয়ে আমরা ভোটে জিতি, আমি জিতেছি নন্দীগ্রামে। আবার বিধায়ক নই, আমাকে হিন্দুরা এমএলএ করেছে, আমি হিন্দুদের বিধায়ক। প্রয়োজন নেই এটা বলবো না, মুসলমান ভোট সবার ভোট দরকার। আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না। সংখ্যালঘু ইস্যুতে বিজেপির অন্দরে ভিন্ন সুর। বছর ঘুরলেই বিধানসভা ভোট। ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। তার মধ্যে শুভেন্দু অধিকারী একাধিকবার দাবি করেছেন মুসলিম ভোট ছাড়াই নন্দীগ্রামে তিনি জিতেছেন। 26ও তার বাজি হিন্দু ভোট। তবে ভিন্ন সুর তার দলের বিধায়ক অগ্নিমিত্রা পালে। প্রয়োজন নেই এটা বলবো না, কিন্তু আমাদের যা দেখে এসেছি আর কি প্রতিবার, যে সংখ্যালঘু ভাইরা বোধহয় কোথাও আমাদের বিশ্বাস করছে না বা ভালোবাসে না। মুসলমান ভোট সবার ভোট দরকার।
আমাদের কোনো ধর্ম হিসেবে আমি আলাদা করতে চাই না, আমাদের সরকার বানানো দরকার। অগ্নিমিত্রা পালের ভিন্ন সুর হলেও শুভেন্দু অধিকারীর সঙ্গে একমত দিলীপ ঘোষ। পশ্চিমবাংলায় কেন ভারতবর্ষে মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, পরিষ্কার। কেউ কেউ দেন, আমাদের কিছু কার্যকর্তা আছেন তারা দেয়। তো সেই জন্য এটা বলার উদ্দেশ্যে মুসলমানদের পিছনে দৌড়াবার দরকার নেই। তারা আমরা আলাদা করে কাউকে আলাদাও করি না, কাউকে তোষণও করি না। আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলি। মুসলমান ভোট, হিন্দু ভোট বিজেপি করতে যায় না। সেই জন্য আমাদেরও মাথায় রাখতে হবে যে কে ভোট দেবে না দেবে, এটা ওদের ব্যাপার। এদিকে খোদ শুভেন্দু অধিকারী গড় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কৃষি সমবায় ভোটে একচ্ছত্রে জয় পেয়েছে তৃণমূল। খাতায় খুলতে পারেনি বিজেপি। এই প্রেক্ষাপটেই ফের একবার ভোট ব্যাংকের রাজনীতিতে অন্য অঙ্ক দেখছেন শুভেন্দু অধিকারী। এখানে হিন্দু এলাকায় জিততে পারে না, মুসলিম এলাকায় যেতে। 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে না, মুসলিম এলাকায় যেতে। এখানে পরিষ্কার মানুষজন, আর হিন্দু এলাকায় এসে ওরা দাদাগিরিও করতে পারে না। এখানে হিন্দুরা ভীষণ ঐক্যবদ্ধ। ভালো করে চারণ কবি মুকুন্দ দাসের সবকটা গান মুখস্থ করতে, আগামী 20 বছর ধরে এখন ওই গান গাইতে হবে। বছর ঘুরলে বিধানসভা ভোট, তার আগে ধর্মযুদ্ধে ক্রমশই তাচ্ছে বাংলার রাজনীতি। রঞ্জিত হালদার ও কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। আচ্ছা, 26-এর মহারণের আগে কি কন্টাই কাটা ফুটলো শুভেন্দু অধিকারীর পায়ে? অধিকারী গড়ে কি খিল দেওয়ার কাজটা অখিলকে দিয়েই করিয়ে নিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব? কাঁথি কৃষি সমবায় ভোটে বিজেপির গোহারা হারের পর এই প্রশ্নগুলো উঠতে বাধ্য। এই প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। শুভেন্দু অধিকারী অবশ্য এতে আমল দিতে নারাজ। এই ফলাফলকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না। তিনি বলছেন 26-এ খেলা হবে। অন্যদিকে দিলীপ ঘোষ, তিনি আবার অখিলগিরিকে ডাং দিয়ে পেটানোর নিদান দিয়েছেন। সমবায় ব্যাংকের ভোট ঘিরে শনিবার কুরুক্ষেত্রের চেহারা নেয় কাঁথি। রামনগরের বিধায়ক অখিলগিরি অভিযোগ তোলেন বিজেপির মদতে পুলিশ ভুয়ো ভোটার ঢোকাচ্ছে। প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হন বলেও অভিযোগ করেন অখিল। পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলে আমাদের গায়ে এমএলএ সাহেবের গায়ে হাত তুলেছে। এই যে পুলিশের লোকটা আমাদের গায়ে হাত তুলেছে। এমএলএ সাহেবের গায়ে হাত কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? এই জেরক্স কপি নিয়ে এসেছে, ওকে ভোট দিতে দিচ্ছে না। ক্যান্ডিডেটকে বারবার যারা ভোট দিতে এসেছে তাদেরকে সবাইকে হ্যারাসমেন্ট করছে। প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে। প্রত্যেক ভোটারকে গায়ে হাত দিয়েছে। বিজেপির পাল্টা অভিযোগ ছিল পুলিশকে সঙ্গে নিয়ে অখিলই সমবায় ভোটে সন্ত্রাস চালিয়েছেন। অখিলকে লাঠিপেটা করে বের করে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য দিলীপ ঘোষের। আর এমএলএ একজন মন্ত্রী, তিনি গিয়ে ওখানে গুন্ডামি করলে তাকে তো লাঠিপেটা করা উচিত, মারেনি কেন, মেরে বার করে দেওয়া উচিত। এটা কি গণতন্ত্র চলছে? নিজের মতো করে ওর ব্যবসা চালাচ্ছে, দোকান চালাচ্ছে, লুটপাট করছে। এখন তো আমরা দিলীপ ঘোষকে দিলীপ ঘোষ বলি না, অশ্লীল ঘোষ বলি। অশ্লীল কথাবার্তা বলা দিলীপ ঘোষের মুখী মানা। শনিবার ভোট ঘিরে দিনভর কুরুক্ষেত্রের পর ফল যায় শাসকের পক্ষেই। 78-এ 78 তৃণমূল, বিজেপি 0। কেন এই ফল? কি ব্যাখ্যা দিলীপ শুভেন্দুদের? ওগুলো তো লুট করছে পুলিশকে দিয়ে। ওগুলো তো যেদিন সরকার হবে 1 ঘন্টার মধ্যে সব বদলে যাবে। আমি তো নিজে ভোট দিতে আসিনি, কারণ আমার তো কোনো প্রয়োজন নেই। আমি জানি তো ফলাফল কী। এখানে হিন্দু এলাকায় জিততে পারে না, মুসলিম এলাকায় যেতে। 18টা সমবায়ের ভোট হয়েছে, এখানে 15টা বিজেপি পেয়েছে। এখানে আমাদের হিন্দু এলাকায় ওরা যেতে না, মুসলিম এলাকায় যেতে। কাউকে ভোট দিতে দেবে না, ভোটারদের ঢুকতে দেবে না, গ্রাম থেকে বেরোতে দেবে না। যত কোঅপারেটিভ নির্বাচন হচ্ছে পূর্ব মেদিনীপুরে দেখুন, ভোটারদের ঢুকতে দেওয়া হচ্ছে না। মুসলিম এলাকায় বুথ করা হবে, গুন্ডারা দাপিয়ে বেড়াবে, কেউ ভোট দিতে যাবে না। মেদিনীপুর টাউনেও তাই করার চেষ্টা হয়েছে, মারপিট। তো এটা কি? সমবায়ে ভোট লুটের সুর অধীরের গলাতেও। লোকাল যে নির্বাচনগুলো হয়, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, সমবায়, আমরা ভুগছি প্রতিদিন। মুর্শিদাবাদে ভোট হয়নি, না পঞ্চায়েত ভোট হয়েছে, না মিউনিসিপ্যালিটি ভোট হয়েছে, না তোমার সমবায়ের ভোট হয়েছে। এটা নিয়ম, এখানকার দস্তুর। এ বাংলায় 2টো ভোট হতে পারে, তাও অনেক ঝঞ্ঝাট করে। সেটা হচ্ছে বিধানসভা আর লোকসভা। বাকি ভোটগুলো রাজ্যের ভোট। সমবায় ভোটে যে ফলই হোক, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুর চ্যালেঞ্জ, 26-এ সব হিসেব উল্টে যাবে। জেলায় 80টা সমবায় বিজেপি জিতেছে।
ওগুলো বলে ওই তো যত লুট করবে লাভ তো। 22-এ কাঁথি পুরসভা লুট করেছিল, 24-এ লোকসভায় সাফ করে দিয়েছি, সমবায় লুট করেছে, 26-এ সব হারিয়ে দেবো, 16টাতে হারিয়ে দেবো। যদি আমি ক্ষমতায় আসি আমি তাহলে আরে লিস্ট তো বাড়ছে, অমুক সালের অমুক তারিখ, ক্যালেন্ডার বাতলে যাচ্ছে, কাজ আর হচ্ছে না। অমুক সাল অমুক তারিখ দিয়ে রাখলাম এই হবে, হচ্ছে না। তো সুতরাং এগুলো সমস্ত মানসিক গভীর হতাশা এবং অবসাদ থেকে বিরোধীদের আর্তনাদ। এই তরজা রাজনীতির অঙ্গ সদা বহমান, 26-এর বিধানসভা পর্যন্ত তা আরও গতি পাবে এই যা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বাইপাস আমরা কেন ব্যবহার করি? যাতে ভিড় এড়িয়ে দ্রুত যাতায়াত করা যায়, তাই তো? আচ্ছা, দুষ্কৃতীদের কাছে কি সেফ বাইপাস হয়ে যাচ্ছে কলকাতা? কারণ মহানগরে ফের অস্ত্র উদ্ধার। অস্ত্র কোথা থেকে উদ্ধার হয়েছে জানেন? সুশান্ত ঘোষ, কাউন্সিলর সুশান্ত ঘোষের ওয়ার্ডেই ফের একবার অস্ত্রসহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই সুশান্ত ঘোষকেই গত নভেম্বর মাসেই টার্গেট করা হয়েছিল, বন্দুক নিয়ে হামলা করা হয়, যদিও বরাত জোরে প্রাণে বাঁচেন তিনি। কিন্তু এখন এই বিপুল পরিমাণ অস্ত্র নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল, নেপথ্যে ছিল কোন উদ্দেশ্য, প্রশ্ন উঠছে। রবিবার দুপুর রুবি মোড়ের কাছে আনন্দপুর নোনারাঙ্গার রাস্তার একপাশে গাছতলায় টেবিল চেয়ার নিয়ে বসে সাদা পোশাকের পুলিশ, সঙ্গে 2 অভিযুক্ত, একজন পুরুষ অন্যজন মহিলা। 2 অভিযুক্তের ব্যাগ থেকে একে একে আগ্নেয়াস্ত্র বের করে রাখা হচ্ছে টেবিলে। ঘন্টা 3-4 ধরে চলল আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করার কাজ। ততক্ষণে দুপুর গড়িয়ে বিকেল। ফের মহানগরে অস্ত্র উদ্ধার কলকাতা পুলিশের STF-এর। 2 অভিযুক্তের কাছ থেকে 11টি ওয়ান শাটার উদ্ধার। ধৃত আজিজ মোল্লা হুগলির পান্ডুয়ার বাসিন্দা। আজিজের কাছ থেকে 10টি ওয়ান শাটার মিলেছে। ধৃত ময়না মাঝি বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা। ময়নার ব্যাগ থেকে পাওয়া যায় আরও একটা ওয়ান শাটার। এখন প্রশ্ন হচ্ছে, কোথা থেকে এলো অস্ত্রগুলো, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল? মামলা রুজু করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সোমবার 2 অভিযুক্তকে আদালতে তোলা হবে। তাৎপর্যপূর্ণ ঘটনা, যে অঞ্চল থেকে অস্ত্র বাজেয়াপ্ত হয়েছে তা কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। গত নভেম্বরে যার উপরে বন্দুকবাজের হামলা হয়, যদিও বন্দুক থেকে গুলি না বেরোনোয় বেঁচে যান সুশান্ত। তারপরও বারবার শহর কলকাতায় অস্ত্র উদ্ধার হয়েছে। যেমন নভেম্বর 2024 শিয়ালদার বৈঠকখানা বাজারের থলিতে 5টি পিস্তল ও 90 রাউন্ড গুলি উদ্ধার হয়। ডিসেম্বর 2024 এজেসি বোস রোড থেকে অস্ত্র উদ্ধার, বিহার থেকে অস্ত্র এনে কলকাতায় বিক্রির চেষ্টা। 9 জানুয়ারি 2025 তপসিয়া থানা এলাকা থেকে বন্দুক গুলি উদ্ধার। 27 জানুয়ারি 2025 শিয়ালদা সুরেন্দ্রনাথ কলেজের পাশ থেকে অস্ত্র উদ্ধার। 17 মার্চ 2025 শিয়ালদা স্টেশনে হাটে বাজারে এক্সপ্রেস থেকে অস্ত্র উদ্ধার। ভোটে এখন 1 বছর বাকি, রাজ্যের জায়গায় জায়গায় অস্ত্র উদ্ধার হচ্ছে। খোদ কলকাতায় পুলিশ প্রশাসন কি করছে জানে না? মুখ্যমন্ত্রী তো বলেছিলেন 7 দিন সব উদ্ধার করে দেবেন। তো মুখ্যমন্ত্রী কি জেনে বুঝে অস্ত্র উদ্ধারের কথা বলে তাকে অকার্যকরী করতে চাইছেন? আপনাদের সংবাদ মাধ্যম তো বারবার দেখাচ্ছে 9mm পিস্তল নিয়ে ঘোরাফেরা করছে বিভিন্ন নির্বাচনে, আর পুলিশ অস্ত্র উদ্ধার করছে কি ওয়ান শটার। 20 বছর আগে কোথাকার পাইপ গান পড়ে আছে, সে চলবে কি চলবে না, স্প্রিংটাও হয়তো ভেতরে ভাঙা, সেগুলো উদ্ধার করছে। তৃণমূলকে যখন মানুষ প্রত্যাখ্যান করছে তখন তৃণমূল একটা যে কোনোভাবে হোক ভাবমূর্তি প্রতিষ্ঠা উদ্ধার করবার চেষ্টা করছে, কিন্তু সম্ভব নয়। আর্মস অ্যান্ড অ্যামুনিশনগুলো পেলো কোত্থেকে, কে তাদেরকে সাপ্লাই করেছিল, কত টাকার বিনিময়ে, কত টাকা এন্ট্যাঙ্গেল ছিল, সেই অর্থটা কে দিয়েছিল, তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট, তাদের মোবাইল ঘেটে সেই নামগুলো সব বার করতে হবে। কলকাতা কি দুষ্কৃতীদের সেফ প্যাসেজ হয়ে উঠেছে? রাজনৈতিক চাপানো তো চলতেই থাকবে। জনতার নিরাপত্তা যে ঢিলেঢালা হয়ে যাচ্ছে, সেটা নিয়ে কারো হুঁশ আছে কি? সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা। শহরে একের পর এক খুন। পাটুলিয়ার বেলেঘাটা অবশ্য জোড়া খুনের কিনারে ইতিমধ্যেই করে ফেলেছে কলকাতা পুলিশ। বেলেঘাটায় দাদার হাতে ভাই খুন, আর অন্যদিকে পাটুলিতে ছেলের হাতে মা খুন। কিন্তু চারু মার্কেটে খুনের কিনারা অবশ্য এখনো কলকাতা পুলিশ করে উঠতে পারেনি। সেখানে আততায়ী ফেলে যাওয়া রক্তমাখা জামাকাপড়ই এখন কলকাতা পুলিশের হাতে সবথেকে বড় ক্লু। শনিবার চারু মার্কেট এলাকার 5 তলার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বছর 22-এর অবিনাশ বাউরির দেহ। কুশল ছাবড়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে পরিচারকের কাজ করতেন অবিনাশ। শনিবার দুপুরে বাড়িতে একাই ছিলেন।
ফ্ল্যাটের মালিক একাধিকবার ফোন করলেও অবিনাশ ধরেননি। ব্যবসায়ী গাড়ি চালককে দেখতে পাঠান। চালকে গিয়ে দেখেন ডাইনিং রুমে পড়ে রয়েছে অবিনাশের রক্তাক্ত দেহ, ঘাড়ে মুখে আঘাত। অবিনাশ বারুইকে কুপিয়ে খুন করা হয়েছে এমনটাই ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ। মূলত গলা এবং বুকের ওপরে অংশে সেখানে কুপিয়ে খুন করা হয়েছে। এটাও উল্লেখ যে শনিবার দুপুর এবং বিকালের মধ্যেই খুন করা হয়েছে এই অবিনাশকে। সূত্রে খবর, ঘটনার কিছু সময় আগে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটে ঢুকেছিলেন অবিনাশ। কে সেই ব্যক্তি? সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। রহস্য বাড়িয়েছে ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া রক্ত মাখা জামা কাপড়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, আবাসনের নিরাপত্তারক্ষীর হাতে ধরা পড়ার ভয়ই পোশাক বদল করে আততায়ী। তাহলে কি আগে থেকেই খুনের পরিকল্পনা ছিল, নাকি অবিনাশের পোশাক পরেই পালিয়েছে খুনি? সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। নিহতের কল ডিটেলসও খতিয়ে দেখা হচ্ছে। কে এসেছিল একমাত্র ওই বলতে পারবে, ওই দেখেছিল। ওই ছেলেটার পিছন পিছন একজন ঢুকেছিল। সিসিটিভি এখানে নিচে আছে। আমার একটার মধ্যে খাওয়া যায়, আমি অনেকে ছাড়তে যাই, আমার তো দেওয়া সম্ভব না। তারপর উনি খাচ্ছেন, উনি মনে কোথায় গেছিলেন, ওই সেই টাইমে বেরিয়ে গেছে, আমরা খেয়াল করিনি। রবিবার ঘটনাস্থলে যায় ডগ স্কোয়াড। পুলিশ সূত্রে জানা গিয়েছে খোয়া গিয়েছে অবিনাশের ফোন। আততায়ী ফোনটি নিয়ে গেছে বলে অনুমান। তবে কি খুনের রহস্য লুকিয়ে আছে ফোনেই? পর্যন্ত তার ফোনটা মিসিং আছে, ঠিক আছে? তার ফোনটা মিসিং থাকলে তো আমাদের এই মুহূর্তে বলা সম্ভব না। তাহলে তার ব্যাংক অ্যাকাউন্ট কোথায় আছে, সেই ব্যাংকে আমরা গেলে তবেই বলতে পারবো কিছু মিসিং হয়েছে কিনা। স্টিল তার রিপোর্ট এখনো বাড়ির মালিকের কাছে থেকে দেয়। আসানসোলের বড় করে বাড়ি অবিনাশের। শেষবার গিয়েছিলেন হোলির সময়। আসার কথা ছিল সোমবার। তার আগেই মৃত্যুর খবর। দোষীর কড়া শাস্তির দাবি তুলেছেন মৃতের বাবা মা। 12-13 বছর হয়ে গেল ওদের বাড়িতে। ঘটনার খবরটা কখন পেলেন? ঘটনার খবর আমার বৌমা পেয়েছে, আমরা তো ছিলাম ধানবাদে। কি অনুমান করছেন আপনারা? ওইটাই অনুমান করছি, আর কিছু অনুমান করিনি। আমরা তো কোনো বুঝতে পারলাম না স্যার, কিন্তু আমার ছেলের যে জীবন চলে গেল, আমাকে ইনসাফ চাপা আর কিছু চাই না। আমার মনে আর কি বলবো, তো মার্ডারই বলে মারে দিয়েছে হয়তো সঙ্গে সাথীতে। আমাকে মানে আমার ইনসাফ চাই, আর কিছু চাই না স্যার। পুলিশ সূত্রে জানা গেছে ফ্ল্যাটের মালিকের ঘর থেকে কোনো কিছু খোয়া যায়নি। তবে কি ব্যক্তিগত আক্রোশেই খুন করা হয়েছে অবিনাশকে? সূত্র পেতে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সুজয়, সোমা ও চন্দ্রশেখরের রিপোর্ট, TV9 বাংলা। এবার যে খবর দেখাবো আপনাদের তার দুটো ভাগ, একটা ভালো একটা খারাপ। ভালো হলো যে এপ্রিল মে মাসের মধ্যেই চালু হয়ে যেতে পারে নোয়াপাড়া থেকে এয়ারপোর্ট মেট্রো। কিন্তু তারপর নোয়াপাড়া এয়ারপোর্ট মেট্রোর যে সম্প্রসারণ বারাসাত পর্যন্ত তা কিন্তু 20 বাঁও জলে। মেট্রো কর্তারা বলছেন জমি জট না কাটলে, জমি না পেলে আস্ত পরিকল্পনাটাই বাতিল হয়ে যেতে পারে। জমি দখল আর অধিগ্রহণের সমস্যায় জর্জরিত বারাসত মেট্রো প্রকল্প। নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো প্রকল্পের কাজ প্রায় শেষ। 1-2 মাসেই এই অংশে মেট্রো চলবে। বিমানবন্দরের পর উত্তর শহরতলির মাইকেলনগর পর্যন্ত প্রায় 2.84 কিলোমিটার অংশেও কাজ শেষ হওয়ার পথে। কিন্তু মাইকেলনগর থেকে বারাসত পর্যন্ত অংশে থমকে আছে মেট্রোর কাজ। কারণ মাইকেলনগরের পর খালের উপর দিয়ে নিউ ব্যারাকপুর, মধ্যমগ্রাম, হৃদয়পুরে রেলপথের পাশ দিয়েই আসার কথা মেট্রোর লাইন। কিন্তু রেল লাইনের ধারে ঝুপড়ি উচ্ছেদে জটিলতা তৈরি হয়। অনেকে দাবি করেন মাইকেলনগর পর্যন্ত যেহেতু মাটির নিচ দিয়ে মেট্রো আসছে, বাকিটাও মাটির নিচেই রাখা হোক। এই জটিলতায় মাইকেলনগর পর্যন্ত এসে আটকে পড়েছে মেট্রোর কাজ। এরই মধ্যে ব্যয়ভার অনেকটাই বেড়ে গিয়েছে। 2010-11 সালে প্রকল্প শুরুর সময় বরাদ্দ ছিল 2398 কোটি টাকা। সেটা সংশোধন হতে হতে এখন দাঁড়িয়েছে 4830 কোটি টাকায়। চলতি লোকসভা ও রাজ্যসভা অধিবেশনে জমি দখল ও অধিগ্রহণ নিয়ে বারবার সরব হয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সংসদে রেলমন্ত্রী দাবি করেছিলেন পশ্চিমবঙ্গের সব ঘোষিত প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজন 4093 হেক্টর জমি, কিন্তু মিলেছে মাত্র 1086 হেক্টর জমি। জমি না পাওয়া গেলে নোয়াপাড়া বারাসত প্রকল্প মাঝ রাস্তায় বন্ধ করে দিতে হবে বলে আশঙ্কা করছেন মেট্রো কর্তারা। वो हमारा न्यू बैरकपुर से बारासात वाला एरिया जो है उसमें लैंड एक्विजिशन और एनक्रोचमेंट्स के बहुत सारे इश्यूज हैं। वो स्टेट गवर्नमेंट से हम टच में हैं, जैसे ही वो हमारे उसको क्लियर करते हैं हम लोग उसमें काम करते हैं। মেট্রোর অভিযোগ মানতে নারাজ রাজ্য সরকার।
আপনার জমি নিয়ে কোনো সংকট নেই, তবে উচ্ছেদে আমরাও বিশ্বাস করি না। বিকল্প উপায় আমাদের খুঁজতে হবে, রাজ্যের সমস্ত সহযোগিতা করে। এইগুলো হচ্ছে কাজ না করার কেন্দ্রীয় সরকারের বাহানা এবং অজুহাত। যদিও এর মধ্যে ভালো খবর এটাই, এপ্রিল মে মাসেই চালু হয়ে যেতে পারে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর পর্যন্ত মেট্রো চলাচল। মেট্রোয় করে এসে সরাসরি নামা যাবে বিমানবন্দরে, জুড়ে যাবে শহর থেকে শহরতলি। কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদনের অপেক্ষা, তারপরই চালু হয়ে যাবে বিমানবন্দর নোয়াপাড়া মেট্রো। এশিয়ার মধ্যে অন্যতম বৃহৎ আন্ডারগ্রাউন্ড স্টেশন হতে চলেছে জয় হিন্দ বিমানবন্দর स्टेशन। 1 नंबर 2 नंबर लाइन फ्रॉम नोआपाड़ा जो हमारा प्लेटफॉर्म इस्तेमाल होने वाला है वो हमारा पूरा यार्ड में पूरा रेडी है। तो हमारे को जो है CRS का जैसे ही ऑथराइजेशन मिलता है तो हमारा जो है कमर्शियल सर्विसेज जैसे ही जो है गवर्नमेंट ऑफ इंडिया अलाउ करेगी हम शुरू कर सकते हैं। মাটি থেকে 14 মিটার নিচে তৈরি হয়েছে জয় হিন্দ স্টেশন। 5টি প্ল্যাটফর্ম থাকছে, প্রতিটি প্ল্যাটফর্ম 180 মিটার লম্বা। 5টি প্ল্যাটফর্মের মধ্যে 1 এবং 2 নম্বর প্ল্যাটফর্ম চালু করা হচ্ছে। নোয়াপাড়া থেকে বারাসত পর্যন্ত সম্পূর্ণ মেট্রো পরিষেবা শুরু হয়ে গেলে 3, 4 এবং 5 নম্বর প্ল্যাটফর্ম চালু করে দেওয়া হবে। জয় হিন্দ স্টেশনে তৈরি হচ্ছে 48 মিটার ইয়ার্ড, যা দেশের মধ্যে বৃহত্তম। থাকছে 7টি লাইন। কলকাতা বিমানবন্দর বা জয় হিন্দ মেট্রো স্টেশনের কাজ শেষ মুহূর্তে এবং তার অঙ্গ হিসাবে টিকিট চেকিং যে মেশিন রয়েছে সেগুলি এসে গিয়েছে এবং একের পর এক সেই মেশিন বসানো হচ্ছে এবং পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে কিনা। ঠিক স্টেশনে 2 ধারে টিকিট কাউন্টারের ব্যবস্থা করা হয়েছে যাতে যাত্রীদের কোনো রকম সময় অপব্যয় না হয়। ঠিক এখান থেকে টিকিট কেটে এরকম জায়গা থেকে যাত্রীরা প্ল্যাটফর্মে পৌঁছাবে। 1 এবং 2 এই 2টি প্ল্যাটফর্ম আপাতত চালু করা হচ্ছে। যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দরে মেট্রো স্টেশন, তাই প্রচুর যাত্রী হবে এটা ধরে নেওয়াই হচ্ছে। সায়ন্ত ও দীপঙ্করের রিপোর্ট, TV9 বাংলা। আরও এক রেল দুর্ঘটনা। ওড়িশার কটকের কাছে লাইনচ্যুত হলো বেঙ্গালুরু কামাখ্যা এক্সপ্রেস, আর তাতে প্রাণ হারিয়েছেন আলিপুরদুয়ারের তরতাজা এক তরুণ। চিকিৎসার জন্য মাকে নিয়ে গেছিলেন বেঙ্গালুরু, ফেরার পথে এই দুর্ঘটনা। শোকের ছায়া আলিপুরদুয়ারের মধ্যপাড়ায়। 2023 ওড়িশার বাহানাগায় ভয়াবহ রেল দুর্ঘটনা। মালগাড়ির পিছনে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেস। প্রায় 300 জন যাত্রীর মৃত্যু হয়। আবার সেই ওড়িশা, এবার কটকের নির্গুন্দি রেল স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গেল বেঙ্গালুরু কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেস। রবিবার দুপুর 11:15 নাগাদ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি বেঙ্গালুরু থেকে আসামের পথে যাচ্ছিল। হঠাৎই ঝাঁকুনি দিয়ে রেল ট্র্যাক থেকে নেমে পড়ে ট্রেনটি। লাইনচ্যুত হয় 11টি কামরা। দুপুর পর্যন্ত রেল জানিয়েছিল দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই, কিন্তু বিকেলে খবর আসে আলিপুরদুয়ারের মধ্যপাড়ার বাসিন্দা 22 বছরের তরুণ শুভঙ্কর রায়ের মৃত্যু হয়েছে। শুভঙ্কর তার মাকে নিয়ে চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে গিয়েছিলেন। ফেরার সময় মর্মান্তিক পরিণতি। বিকেলে শুভঙ্করের বাড়িতে পৌঁছন আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল ও পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর। এইটা কি হইল রে? আমি মরলেও না হইতো, আমি কেন বললাম না? শিয়া আমি কেন বললাম না রে? খুব দুঃখজনক ঘটনা। আমরা একটু আগে পুলিশ প্রশাসনের কাছ থেকে খবরটা পাই। যতদূর আমরা খবর পাচ্ছি যে ট্রেনটা লাইনচ্যুত হয়েছিল, তেমন কোনো হতাহতের খবর প্রথমে ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখা গেল যে প্রথম যে একটা নিহতের খবর আসলো সে আমাদের আলিপুরদুয়ারের শুভঙ্কর। প্রাথমিকভাবে এখন আমাদের যেটা দায়িত্ব যে তার মরদেহ নিয়ে আসলে তার সৎকাজ করার জন্য যা যা প্রয়োজনীয় আছে সেটা আমরা আলিপুরদুয়ার পৌরসভার পক্ষ থেকে করে দিই। শুভঙ্করের মাই বাড়িতে ফোন করে ছেলেকে হারানোর দুঃসংবাদ দেন। এর চেয়ে মর্মান্তিক আর কি বা হতে পারে? সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। কথা বলে সময় এগিয়ে যায়। প্রশ্ন হলো, সময়ের সঙ্গে সঙ্গে আমরাও কি এগিয়ে যাচ্ছি? বাঁকুড়ার একটা গ্রামের ছবি দেখাবো, যে ছবিটা দেখে প্রশ্নটা আমার মনে হয়েছে। সেই ছবিটা দেখে আপনার মনে হতে পারে যে আমরা এগোনো তো অনেক দূরের কথা, আমরা বোধহয় 100 বছর পিছিয়ে যাচ্ছি। নানা সময় রাজনীতির কড়া নানা বার্তা পাওয়া যায়, নানা প্রতিশ্রুতি পাওয়া যায়। এই সমস্ত ছবি দেখলে মনে হয় সেই প্রতিশ্রুতিগুলো কখনো বাস্তবায়িত হয় না। একবার দেখুন, তাহলে বুঝতে পারবেন কেন বলছি। বাঁকুড়া রানীবাদ ব্লকের পাতাচুবা, রারবঙ্গের আর 5টা গ্রামের মতোই ছিমছাম একটা গ্রাম। বাড়ি বাড়ি পানীয় জলের নল পৌঁছে গেছে,
কিন্তু রোদের তেজে সেই নল শুকিয়ে কাঠ, কারণ এই নল দিয়ে কখনো জল পড়েনি। 28টি পরিবারের ভরসা একটা মাত্র টিউবওয়েল। পারদ 40 ডিগ্রি ছুঁতেই সেই টিউবওয়েলও হাল ছেড়েছে। সোজা কথায় গোটা গ্রামের কোথাও জল নেই। অগত্যা গ্রামের মেয়েরা হাড়ি কলসি নিয়ে পাহাড় চড়তে শুরু করেন। ঘন জঙ্গল, বাঁশের পলকা সাঁকো, আঁকাবাঁকা রাস্তা, খালি পায়ে ডিঙিয়ে পৌঁছতে হয় পাহাড়ের ওপরে থাকা একটা গর্তে। পাহাড়ের ফোঁটা ফোঁটা জল জমা হয় এই গর্তে। এটাই 28টি পরিবারের জলের ঠিকানা। স্থানীয়ভাবে বা প্রশাসনিকভাবে এবং সরকারিভাবে বারবার বলা হচ্ছে যে প্রতিটি গ্রামে পানীয় জল পৌঁছানোর জন্য পাইপলাইন পৌঁছে দেওয়া হচ্ছে। এ গ্রামেও পাইপলাইন পৌঁছেছে, কিন্তু আজও জল পৌঁছায়নি। স্থানীয় একটি টিউবওয়েল হয়েছে বটে, কিন্তু সেখানে বর্ষাকাল ছাড়া আর জল মেলে না। অগত্যা এভাবেই পাহাড়ের নিচে ছোট্ট যে গর্ত, ঝোপে ঝাড়ে ঢাকা গর্ত, সেখান থেকেই পানীয় জল সংগ্রহ করতে হয় সাধারণ মানুষকে। অনেক প্রত্যাশা পেয়েছেন, কিন্তু বছরের পর বছর কেটেছে, তাদের কথা কেউ ভাবেনি। ভোট এলে নেতারা আসেন ভোট চাইতে। গ্রামের সাধাসিধে মানুষগুলো ভোটের লাইনে দাঁড়িয়ে নিজেদের মতও দেন, কিন্তু বিনিময়ে বঞ্চনা ছাড়া আর কিছুই জোটে না। খাবার জল আমরা এই পাহাড় নিচের থেকে লেগি রাতে ভিতে, আর না লেগলে ওই রকম করে থাকি ঘরে, না খাই, মানে জল দেই নাই। পাইপ আছে? হ্যাঁ, পাইপ বসাইছে, জল দেই নাই। আমরা অনেকটা জঙ্গল বেড়ে যেতে হয় না, ওই জন্য ভয়ে আমরা আসতে পারি না। কত ইস্যুতে রাজনীতি, কত কত প্রতিশ্রুতি, বড় বড় বিষয় নিয়ে ভাবনা, অর্থনীতি, সমাজনীতি, ধর্মের টানাপোড়েনে হারিয়ে গেছে একটু জলের চাহিদা। জল বাড়িতে বাড়িতে পৌঁছানোর পুরো টাকাটা দেওয়া হয়েছে, এটা আমি নিজে জানি। আর তাহলে বাঁকুড়ায় কেন হবে না এই আদিবাসী এলাকায়? এর কৈফিয়তটা রাজ্য সরকারকে দেওয়া উচিত। না পাইপ ওয়াটার পৌঁছেছে, না সেখানে নলকূপের জল সারা বছর পাওয়া যায়। পাহাড় থেকে এসে যে জল জমা হচ্ছে সেখান থেকে পানীয় জল পূর্বপুরুষের আমল থেকেই তারা ব্যবহার করে আসছেন, এখনও ব্যবহার করে আসছেন। সুকুমার রায়ের অবাক জলপানের কথা এই মানুষগুলো শুনেছেন কিনা জানা নেই, আর জেনেই বা কি করবেন। বছরের পর বছর যেভাবে খাওয়ার জলের জন্য পাহাড় চড়তে হয়, সেটা অবাক জলপানের থেকে কম কিছু কি? ক্যামেরায় বুধন কর্মকারের সঙ্গে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। গরম বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে জলকষ্ট। এবার আপনাদের দেখাবো দক্ষিণ দিনাজপুরের তপন এবং পুরুলিয়ার 2 নম্বর ব্লকের কোলবাঁধের ছবি। তপন, সেখানে পাইপলাইন তো বসেছে, কিন্তু বাড়ি বাড়ি জল পৌঁছয়নি। অন্যদিকে পুরুলিয়ার সেখানে নলকূপ যেখানে যেখানে রয়েছে সেখানে জল নেই, কিন্তু তার পাশাপাশি যেখানে জল আসছে সেখানে আবার আর্সেনিকের ভয় রয়েছে। অর্থাৎ এই তীব্র গরমে জলের জন্য সাধারণ মানুষ হাহুতাশ করছে। और সেই আধা কিলোমিটার যেতে হয়, এটাও রাস্তা থেকে নামতে হয়, সেই বাড়ি বাড়িয়ে যেতে হয়। সোলারটা দেওয়াতে কিছুটা সুরা হয়েছিল, কিন্তু সোলারটা ওই 2-3 মাস পরে চলে গেছে। পুরুলিয়ার 2 নম্বর ব্লকের কোলবাঁধ গ্রাম। বছর আগে জেলা পরিষদের পক্ষ থেকে একটি সৌরচালিত পাম্প বসানো হয় পানীয় জলের সমস্যার সমাধানের জন্য। এই গ্রামে প্রায় 2 বছর আগে চুরি হয়ে গিয়েছে সৌরবিদ্যুৎ চালিত পাম্পের যন্ত্রাংশ। তারপর থেকেই বিকল হয়ে পড়ে রয়েছে পাম্প। অভিযোগ, গ্রামে একাধিক নলকূপ থাকলেও বেশিরভাগই বিকল। বেশ কিছু নলকূপ থেকে জল মিললেও সেখানে আর্সেনিকের ভয়, ফলে দূর দূরান্ত থেকে পানীয় জল নিয়ে আসতে হয় কোলবাঁধ গ্রামের প্রায় 350 পরিবারকে। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে প্রশাসনের কাছে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। দ্রুত সৌর বিদ্যুৎ চালিত পাম্প সারাইয়ের দাবি স্থানীয়দের। পাম্পটা লাগানো হয়েছিল, পাম্পটা লাগাবার মাস 3-4 পরে সেটা আপনার চুরি হয়ে যায়। তারপর থেকে যে অবস্থায় সে অবস্থায় পড়ে আছে, মানে জলের খুব কষ্ট আমাদের গ্রামে। সে থেকে অনেক আমরা জানাই, কিন্তু কোনো ফসল নেই হয়নি, মানে কোনো এটা যেটা যে সোলার জলের জন্য এটা যেটা দেখছেন সোলারটা, ওটা আমাদেরই জায়গা ওঠে, কিন্তু
দেওয়া হয়েছে কিন্তু কোনো মেরামত নাই। গ্রামবাসীদের দুরবস্থার জন্য শাসক দলকে নিশানা বিজেপির। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস জেলা পরিষদ সভাধিপতির। এই সংকটকে গ্রীষ্মকালে আসার আগে কিভাবে এটাকে আগের থেকে পরিকল্পনা নেওয়া নাই কি গ্রীষ্মকালে আমি পানীয় জল কিভাবে দেব, শুধু ব্যস্ত আছে টাকা মারতে, টাকা চুরি করতে, ডাকাতি করতে। এবং নতুন একটা কথা আপনার মুখে শুনলাম কি আবার পাম্পও চুরি হয়ে গেছে। বিষয় যদি আমার জানা ছিল না, আমি জানলাম, অবশ্যই তদন্ত করা হবে। তীব্র গরম, তার উপর জল কষ্ট। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বিস্তীর্ণ এলাকায় বাড়ছে জলের সমস্যা। পানীয় জলের সমস্যা মেটাতে বছর দুয়েক আগে ব্লক জুড়ে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়। বেশ কিছু এলাকায় পাইপলাইন বসানোর কাজ হলেও বহু এলাকায় এখনো পাইপলাইন বসানোর কাজ সম্পন্ন হয়নি। ফলে বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ বিষবাও জলে। তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের পাহাড়পুর, অভিরামপুর, ডাইং, মালঞ্চা সহ একাধিক এলাকা জুড়ে একই সমস্যা। গ্রামগুলিতে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। অভিযোগ, জলের জন্য পঞ্চায়েত থেকে জেলা প্রশাসনের কাছে বারবার দাবি জানালেও সমস্যার সমাধান হয়নি। জল এখানে নাই তো, এই যে টিউবওয়েল দেখছেন, টিউবওয়েল থেকে জল বের হয় না। এই টাইমের জল না বের হলে আমরা জল পাই। খরার সময় একমাত্র আমাদের ভরসা পাইপলাইনের জলটাই। পাইপলাইনের জল সবসময় আসে না, দিনে দুইবার দেয়, ওদিন আবার দেয় না, এরকম পরিস্থিতি। তখন কি করে? তখন আমাদের হয়তো জল যেটুকু জিনিসপত্র আছে সেগুলো তখন ধরে রাখতে হয়। ভোট আসে, ভোট যায়, বারবার প্রতিশ্রুতি দেন বিধায়ক থেকে জনপ্রতিনিধি, কিন্তু এখনো পর্যন্ত জল প্রকল্পের কাজ যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। কবে ন্যূনতম পরিষেবাটুকু পেতে আর প্রশাসনের দ্বারস্থ হতে হবে না? তপন ও রূপকের রিপোর্ট, TV9 বাংলা। পেঁয়াজের খোসা ছাড়ালে পেঁয়াজের ঝাঁঝে চোখে জল আসে, জল আসতে পারে, কিন্তু চোখ কপালে কখন উঠে যায়? উঠে গিয়েছে। পেঁয়াজের খোসা ছাড়াতে গিয়ে দেখা গেল তার মধ্যে 13খানা সিম কার্ড। ভাবতে পারছেন? আর এই বিষয়টা দেখে চোখ কপালে উঠেছে নিরাপত্তা রক্ষীদের। কি করে ঘটনাটা ঘটলো? কৃষ্ণনগর সংশোধনাগারের ভেতরে ঘটনাটা ঘটেছে। বন্দি স্ত্রীকে পাকড়াও করা হয়েছে, তার কাছে পেঁয়াজ পাওয়া গিয়েছে, তার ভেতরে সিম কার্ড। তাহলে কি এভাবে সংশোধনাগারের ভেতরে মোবাইল ফোনও ঢুকে যাচ্ছে? আর কি কি ঢুকছে প্রশ্ন উঠছে। জেলে বন্দি, তারপরেও অপরাধ জগতে কাজকর্ম জারি। সংশোধনাগার থেকে হুমকি, তোলাবাজি চালানোর ঘটনা বারবার প্রকাশ্যে এসেছে। খাগড়াগড় কাণ্ডে সাজাপ্রাপ্ত জঙ্গি তারিকুল ইসলামের বিরুদ্ধেও জেলে বসে নেটওয়ার্ক চালানোর বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছিল। 24শে মার্চ বহরমপুর জেলে ধর্ষণে অভিযুক্ত জেলবন্দির বিরুদ্ধে ফোনে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। 19শে মার্চ প্রেসিডেন্সি জেল থেকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শেখ শাহজাহানের বিরুদ্ধে। 7ই মার্চ বহরমপুর জেলের সেল থেকে একাধিক মোবাইল উদ্ধার। বিরোধীরা অভিযোগ করে রাজ্যের একাধিক সংশোধনাগারের ভিতরে অবাধে মোবাইল ফোন পৌঁছে যাচ্ছে। সেটা যে কথার কথা নয়, তারই হাতে গরম উদাহরণ মিলল কৃষ্ণনগর সংশোধনাগারে। স্বামীর জন্য জেলের ভিতরে ফোনে সিম পাচার করতে গিয়ে বামাল গ্রেপ্তার মহিলা। মাদক পাচারের অভিযোগে মনিরুল শেখকে গ্রেপ্তার করে সিআইডি। তারপর থেকেই সংশোধনাগারে বন্দী মনিরুল। শুক্রবার স্বামীর সঙ্গে দেখা করতে যান শর্মিনা বিবি। বাড়ি থেকে মনিরুলের জন্য টিফিন বক্সে করে খাবার নিয়ে যান। সেই খাবার সংশোধনাগারের নিরাপত্তা রক্ষীকে দেন শর্মিনা। নিয়ম মতো সেই টিফিন বক্স পরীক্ষা করতে গিয়ে জেলের নিরাপত্তা রক্ষীদের চোখ কপালে। তারা দেখতে পান টিফিন বক্সে পেঁয়াজের খোসার ভিতরে লুকিয়ে রাখা হয়েছে মোবাইলের 13টি সিম কার্ড। সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদের কুমারপুরের বাসিন্দা শর্মিনা বিবিকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। মোবাইল ফোনে সেট ছাড়া তো সিম কার্ড অচল। তাহলে কি আগেই বন্দির হাতে মোবাইল পৌঁছে গেছে, নাকি প্রথমে সিম কার্ড তারপরে জেলে ঢুকতো মোবাইল? তাহলে কি জেলে বসেই মাদক পাচারের কারবার চালানোর ছক ছিল? এভাবেই কি সংশোধনাগারে মোবাইলের অবাধ প্রবেশ? এখন তো উনি মহিলা অ্যারেস্ট হয়েছে, মহিলা আমরা ইন্টারোগেট করব কি মানে হোয়াট ওয়াজ হার ইন্টেনশন টু টেক দিস সিম কার্ডস ইনটু দ্য কারেকশনাল হোম, তারপরে এসব আমরা জানতে পারবো। नहीं মানে মোবাইল এখন কিছু পাওয়া যায়নি, এটা শুধু সিম কার্ড পাওয়া গেছে আর এখন তদন্ত চলছে। মহাদেব কুন্ডুর রিপোর্ট, TV9 বাংলা।